তো আমরা আজকে একটা গল্প শুনবো। গল্প শুনতে শুনতে ব্যাপারটা বুঝে ফেলবো। কারণ ওই ইয়াতে উম, এগুলা গল্প করে না বললে সমস্যা, বিরাট সমস্যা। আমাদেরকে যেভাবে শিখাইছিল আমি চেষ্টা করবো এইভাবে যাতে বলতে। তো সো আর্লি প্রেগন্যান্সি অ্যাবর্শন, আমরা আর্লি প্রেগন্যান্সি অ্যাবর্শন নিয়ে কথা বলবো আজকে একটু। গল্প শুনবো, সিম্পল গল্প, বেশি সময় লাগবে না, হাতে 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে শেষ হয়ে যাবে। সো মিসেস মিম, 23 ইয়ার্স, বিয়ে হয়েছে 3 বছর। মিসেস মিম, আমার কথা তো শোনা যাচ্ছে না? কেউ একজন জাস্ট হাত জি তুললেই স্যার হবে। শোনা যাচ্ছে। জি স্যার ওকে শোনা ওকে যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ। তো আমরা একটা গল্প শুনি। গল্পই গল্পই ইম্পর্টেন্ট, কারণ আসলেই গল্প দিয়ে করতে হবে কাজটা, যাই করলো। সো মিসেস মিম, ইনি আসছেন, ইনার ইনি রেগুলারলি মেনস্ট্রেটিং। ওনার মেনস্ট্রেশনে কোনো সমস্যা ছিল না। ইনার গত 9 উইকস ধরে অ্যামিনোরিয়া, মানে মেনস্ট্রেশন বন্ধ। প্লাস উনি স্টিক টেস্ট করছেন ওনার পাশে, ওনার আর্লি প্রেগনেন্সি। উনি স্টিক টেস্টে দেখছেন যে দুইটা পিঙ্ক কালারের দুইটা বার স্টিক টেস্টে দেখা যায়। ইউরিনটা ইয়ে করার ডিপ করার পরে, ইউরিনের মধ্যে ডিপ করার পরে আর্লি প্রেগনেন্সি প্লাস অ্যামিনোরিয়া নিয়ে উনি আসছেন। ওনার এই 9 উইকস এর আগে ওনার মেনস্ট্রুয়েশন ঠিক ছিল, একদমই ঠিক ছিল। হঠাৎ করে ওনার মেনস্ট্রুয়েশন বন্ধ হয়ে গেছে এবং আর্লি প্রেগনেন্সি উনি টেস্ট করে আসছেন। এবং উনি এসে উনি আমাদেরকে বলতেছেন যে তার স্লাইট রেইজ অফ টেম্পারেচার আছে, হালকা একটু জ্বর জ্বর ভাব আছে, হালকা একটু ভার্টিগো আছে, ভমিটিং আছে, নাসিয়া আছে। সো দিজ আর অল পজিটিভ ফর প্রেগনেন্সি। সো লাস্ট গত 2 দিন ধরে উনার উনার ভেজাইনা থেকে উনি ব্লিডিং দেখতেছেন, ডার্ক কালার, সাথে হালকা হালকা ব্যথা, খুব অল্প অল্প ব্যথা, ডার্ক কালারে ভেজাইনাল ব্লিডিং উনি দেখতেছেন। এবং আজকে সকালে যেদিন উনি আসছেন, আজকে সকালে ওনার একটু ব্লিডিংটা একটু বাড়ছে, সাথে হচ্ছে ব্রাইট কালার চলে আসছে। এবং ওনার স্লাইট লোয়ার অ্যাবডোমেনে ওনার পেইন চলে আসছে। আমরা এই পর্যায়ে, রুগী যখন এই পর্যায়ে থাকে, মানে কেস টেকিংটা বলতেছি, কিন্তু এই পর্যায়ে যখন রুগী থাকবে, আসবে, আমাদের প্রথম যেই জিনিসটা নিতে হবে এটা হচ্ছে তার অবস্টেট্রিক্যাল হিস্ট্রি, তার প্রেগনেন্সির ফুল হিস্ট্রি, এবং তার কোনো অ্যাবর্শন ছিল কিনা। তো এই ভদ্রমহিলা আমাদেরকে বলতেছেন যে তার এর আগে একটা বাচ্চা, তার অ্যাবর্শন ছিল, এবং সেই বাচ্চার অ্যাবর্শনটা ছিল 12 উইকের আগে, মানে 3 মাসের আগে। আমরা এটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, কেন গুরুত্বপূর্ণ একটু পরে বলতেছি। আমরা এইখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করব, এটা হচ্ছে তার যে অ্যাবর্শন হয়েছিল
এটা কি ডিএনসি করা হয়েছিল কি, ডাইলেটেশন এন্ড ক্যাটারেজ করা হয়েছিল কি? এবং উনি আমাদেরকে বললেন যে না, এটা ডাইলেটেশন এবং ক্যাটারেজ করা হয় নাই। তার মানে হচ্ছে, আমরা টার্মটায় পরে আসবো, এটা একটা কমপ্লিট অবস্থান ছিল। আমাদেরকে এই জায়গাটুকু পর্যন্ত অত্যন্ত মেটিকুলাসলি যাইতে হবে, আসলে প্রত্যেকটা স্টেপই মেটিকুলাস। আমি আপনাদেরকে শুধু বলে দিয়ে যাচ্ছি, কারণ হচ্ছে আপনাদেরকে বুঝতে হবে আহ, মানে কালার অফ দা ব্লাড, যখনই আর্লি প্রেগনেন্সিতে যখনই অ্যাবর্শনের সাইন আসবে, তখন এট ফার্স্ট কালার অফ দা ব্লাড থাকবে ডার্ক, ব্রাইট থাকবে না। আপনারা যদি স্যাবাইনাতে দেখেন, আপনারা যদি সিকেইলিতে দেখেন, আপনারা যদি ক্রোকাসে দেখেন, তাহলে আপনারা এই জিনিসটা পাবেন। কালার অফ দা ব্লাড প্রথমে আসবে ডার্ক, যখনই অ্যাবর্শনটা শুরু হবে বা যখনই ওসটা খুলে যাবে, যখনই ইউটেরাইন ব্লিডিং, ইউটেরাস কন্ট্রাকশন আর করতে পারতেছে না, because of the os is open and the product is on the verge of the os, তখন কিন্তু তার ব্লিডিং হচ্ছে লাল। কথাটা মনে রাখবেন। আমরা এখন তার এলএনপি ধরবো। এখন এলএনপি ধরতে গিয়ে একটা বিরাট প্রবলেম আছে বাংলাদেশের মহিলাদের। এটা একটা ইউনিভার্সাল রুল, এলএনপি মনে হচ্ছে তার লাস্ট মেনস্ট্রুয়েশন কবে হয়েছে, এবং মহিলাদের ডেলিভারির ডেট বের করতে হয় ফার্স্ট ডে অফ দ্য লাস্ট মেনস্ট্রুয়েশন থেকে। ফার্স্ট ডে অফ দ্য লাস্ট মেনস্ট্রুয়েশন থেকে তার এলএনপি ধরতে হবে, তার এলএনপি ধরতে হবে। এখানে অনেকে ওভালুয়েশন আসে, মহিলারা বলে যে আমার ওভালুয়েশন থেকে বা আমার কনসিভ থেকে কেন হইতেছেন না, এটা এগুলা বললে এগুলা নেওয়া যাবে না, কারণ এটা ইউনিভার্সাল রুল। এখান থেকেই সমস্ত হিসাব, লাস্ট ফার্স্ট ডে অফ দ্য লাস্ট মেনস্ট্রুয়েশন ইজ দ্য ডেট অফ আর এলএনপি। এটা খুবই 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 ইম্পর্টেন্ট কথা। এখন আমরা, যেহেতু সে আমাদের কাছে আসছে একটা ব্লিডিং নিয়ে হালকা পাতলা, আমরা তার তিনটা প্রোফাইল আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। একটা হচ্ছে, প্রথম কথা হচ্ছে, এই মহিলার কোনো ধরনের ডায়াবেটিস আছে কিনা। এখন প্রেগনেন্সি ইনডিউস ডায়াবেটিস থাকতে পারে, অধিকাংশ অনেক নির্ভর, স্পেশালি কার্বন ফ্যামিলিতে যারা থাকে তাদের হয়। ক্যালকেরিয়া কার্ড বা এই ধরনের যারা থাকে, এদের এদের একটু ডায়াবেটিস, ন্যাচারাল কার্বে ডায়াবেটিস। কার্বন ফ্যামিলিতে যারা থাকে ওদের ডায়াবেটিস আছে কিনা, এটা এক্সট্রিমলি 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 ইম্পর্টেন্ট। যদি উনি বলে যে আমার ডায়াবেটিস আছে, দিস পয়েন্ট শুড বি নোটেড। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, আপনার ডায়াবেটিস, আমার ডায়াবেটিস নাই, এটাও কিন্তু আমাদের করতে হবে যে ঠিক আছে তার ডায়াবেটিস নাই। সাথে আমাদেরকে যদি বলে যে আমার ডায়াবেটিস নাই, তাহলে আমাকে জিজ্ঞাসা করতে হবে যে আপনার ফ্যামিলিতে কারো ডায়াবেটিস আছে কিনা, বাবা মা বোন ভাই। যদি বলে ডায়াবেটিস আছে, তাহলে আমাদেরকে অলমোস্ট 95% শিওর থাকতে হবে যে এই মহিলার ডায়াবেটিস আসতেছে। ঠিক আছে, লাস্ট কোয়েশ্চেন হচ্ছে এখানে, এই মহিলার কোন থাইরয়েড ডিসঅর্ডার আছে কিনা, হাইপোথাইরয়েড আছে কিনা, হাইপার থাইরয়েড আছে কিনা। এখন এখানে একটা বড় প্রশ্ন হচ্ছে যে হাইপার থাইরয়েড যাদের চলে আসে প্রেগনেন্সিতে বা যখনই আসুক হাইপার থাইরয়েড, হাইপার থাইরয়েড আপনারা যদি এন্ডোক্রাইন সিস্টেম ঠিক মতো দেখেন, আপনারা দেখবেন যে হাইপার থাইরয়েড হওয়ার আগে কিন্তু হাইপোথাইরয়েড হয়, হাইপোথাইরয়েড হইয়া ওইটা হাইপার থাইরয়েডে কনভার্ট হয়। সো ইট ইজ ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট, এই তিনটা জিনিস আমাদেরকে জানতে হবে। কারণ আমাদের এই মহিলার এক্লাম্পসিয়ার সম্ভাবনা আছে, ডায়াবেটিস মেলাইটাস থাকলে তার বহু 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 জটিলতার সমস্যা ব্যাপার আছে। ডায়াবেটিস মেলাইটাস অত্যন্ত জটিল জিনিস।
হাইপার টেনশন থাকলেও তার এক্লামশিয়া প্রি এক্লামশিয়া এই সমস্ত ব্যাপারে তার কিন্তু মানে ব্যাপক ব্যাপক সম্ভাবনা আছে। হাইপার টেনশন থাকলে যদি তার 8 মাস 9 মাস পর্যন্ত বাচ্চাটা টিকে, একটা বাচ্চা ভায়াবিলিটি ভায়াবিলিটি অফ এ ফিটাস, আমরা এশিয়ান সাবকন্টিনেন্টাল সিস্টেমে, কারণ যেহেতু সব হাসপাতালে আইসিইউ নাই, নিউনেটাল আইসিইউ নাই, আমরা 28 উইক করি। সুতরাং 28 উইক পর্যন্ত এই মহিলার প্রেশার কিন্তু, ব্লাড প্রেশার কিন্তু আমাকে কন্ট্রোল করে রাখতে হবে। সো এটা ভেরি ভেরি মাচ ইম্পর্টেন্ট যে আমরা এই তিনটা প্রোফাইল, ডায়াবেটিস মেলাইটাস, হাইপার থাইরয়েড এবং হাইপার টেনশন এবং থাইরয়েড, আমরা এই তিনটা প্রোফাইল আমরা তার চেক করি। এটা ভেরি মাচ ইম্পর্টেন্ট। এরপরে আমরা তার কাছে কিছু রিপোর্ট চাইব। আমরা তার কাছে রিপোর্ট কি কি চাইব? আমরা তার কাছে একটা কমপ্লিট ব্লাড কাউন্ট চাইব, আমরা তার কাছে তার ব্লাড গ্রুপিং চাইব, আমরা তার কাছে তার গনোরিয়াল কোনো সম্ভাবনা, সিফিলিটির কোনো সম্ভাবনা আছে কিনা এটার জন্য আমরা তার কাছে বিডিআরএল চাইব, আমরা তার কাছে হেপাটাইটিস বি পজিটিভ কিনা, এসবিএইচএসি পজিটিভ কিনা সেটার জন্য এটা আমরা টেস্ট করতে দেখবো। টেস্ট না করলে আমরা দিব, কারণ আমরা ডিএইচএম এর ডাক্তার সবাই বাংলাদেশে প্রেসক্রিপশন লিখতে পারে। ডায়াবেটিস মেলাইটাস মাস্ট, এবং ডায়াবেটিস মেলাইটাস আমাদেরকে গ্লুকোজ টলারেন্স টেস্ট জিটিটি দিতে হবে। তারপরে হচ্ছে আমাকে ইউরিন আরই করতে দিতে হবে এবং ইউএসজি আমাকে দেখতে হবে। এখন প্রবলেম হচ্ছে অধিকাংশ লোক ইউএসজি তে জানে না যে আমরা আসলে ইউএসজি তে একটা মহিলার এই অ্যান্টিনেটাল স্টেজে আমরা আসলে ইউএসজি তে আসলে আমরা কি কি দেখবো। ইউএসজি ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট, এবং ইউএসজি যদি সে না করে থাকে তাকে আপনি বলে দিবেন যে তুমি ফুল ব্লাডারে, মানে প্রচুর পরিমাণ পানি খাইয়া প্রচুর প্রস্রাবের বেগ নিয়ে ইউএসজি করতে যাবা, কারণ নতুবা কিন্তু এই ফিটাসের ডেভেলপমেন্ট দেখা যায় না। ঠিক আছে, তো আমরা এখন ইউএসজি তে আসলে দেখবো। আমরা ইউএসজি তে এবং তার সিবিসি তে এবং তার সম্পূর্ণ টেস্ট গুলাতে আমরা কি কি দেখবো? আমরা ফার্স্ট জিনিস যেটা দেখবো তার এনিমিয়া আছে কিনা, কারণ এনিমিয়া থাকলে হাইপার টেনশন চলে আসবে। প্রেগনেন্সিতে এনিমিয়া এবং হাইপার টেনশন হচ্ছে রিলেটেড। ঠিক আছে, এনিমিয়া থাকলে হাইপার টেনশন চলে আসবে, এনিমিয়া থাকলে তার নিজেরও অনেক সমস্যা হবে, সুতরাং এনিমিয়াটা আমাদেরকে দেখতে হবে। সেকেন্ড হচ্ছে তার ব্লাড গ্রুপ, তাহলে আমি এনিমিয়া দেখতেছি, আমি তার ব্লাড গ্রুপ দেখতেছি। এরপরে হচ্ছে আমরা আমরা ইউএসজি দেখব। ইউএসজি তে অত্যন্ত ইম্পর্টেন্ট, ইউএসজি তে আমাদেরকে কয়েকটা জিনিস আমাদেরকে দেখতে হবে। ফার্স্ট কোয়েশ্চেন, যে বাচ্চা বাইচা আছে তো, এটা ভায়াবল, বাচ্চা বাইচা আছে তো, এটা তো লেখা থাকে না, ভায়াবিলিটি লেখা থাকে। ভায়াবল মানে হচ্ছে বাচ্চার হার্টবিট আছে তো, ফিটাসের হার্টবিট আছে তো, এটা হচ্ছে ফার্স্ট কথা। সেকেন্ড কথা হচ্ছে এই বাচ্চার জেস্টেশনাল এজ দেখতে হবে, এটাকে জেস্টেশনাল এজ বলে। এই বাচ্চা কতদিন ধরে ইউটেরাসের মধ্যে আছে, বা এই ফিটাস, বাচ্চা তো না ফিটাস, আমরা বলি প্রোডাক্ট, আমরা প্রোডাক্ট বলবো, বাচ্চা বলবো না। এই প্রোডাক্ট কতদিন ধরে ইউটেরাসের মধ্যে আছে, তার জেস্টেশনাল এজ দেখতে হবে। এবং মোস্ট ইম্পর্টেন্ট, সাইট অফ প্রেগনেন্সি। সাইট অফ প্রেগনেন্সি কি, এটা কি ইন্ট্রা ইউটেরাইন প্রেগনেন্সি নাকি এক্সট্রা ইউটেরাইন প্রেগনেন্সি? ইন্ট্রা ইউটেরাইন প্রেগনেন্সি হইলে তো কোনো প্রবলেম নাই, ইন্ট্রা ইউটেরাইন প্রেগনেন্সি হইলে তো ভালো। কিন্তু ধরেন একটোপিক প্রেগনেন্সি হয়েছে, একটোপিক প্রেগনেন্সি হলে এটা এক্সট্রা ইউটেরাইন প্রেগনেন্সি, এবং ইউএসজি কিন্তু এটা আপনাকে বলে দেবে। এই জিনিসগুলা আমরা কিন্তু খুব ভালোভাবে এই জিনিসগুলো আমরা রিপোর্টে দেখব। ঠিক আছে, এখন আমরা এগুলা সবই দেখছি, আমরা এগুলা কিন্তু সবই দেখছি। আমরা এগুলা সব দেখে আমরা এখন এই মেয়েটাকে আমরা জিজ্ঞাসা করতেছি যে আসলে আপনার ব্লাডের ব্যাপারটা বলেন, আপনার যে ব্লাড বেরোচ্ছে কিরকম ব্লাড বেরোচ্ছে, এবং আপনার যে ব্লিডিংটা হচ্ছে, ব্লিডিং এর ক্যারেক্টারিস্টিক্সটা আমাদের। তখন
এই মহিলা যদি আমাদেরকে বলে এই মহিলা যদি আমাদেরকে বলে যে আমার ব্লাড প্রথম ডার্ক ছিল, কালো ছিল, ডার্ক মানে কালো, খয়েরি, ঠিক আছে, আমার ব্লাড প্রথমে কি ছিল, ডার্ক ছিল, কালো ছিল বা খয়েরি ছিল, এবং খুব অল্প অল্প স্পটিং এর মতো আসতে, কথা বুঝতে চেষ্টা করেন, প্রথম কি ছিল, ডার্ক ছিল বা খয়েরি ছিল, স্পটিং এর মতো আসতো, এবং সাথে হচ্ছে কি আমার একটা 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 হালকা একটা লোয়ার অ্যাবডোমেনে একটা পেইন ছিল, মানে নাভির থেকে 6-7 ইঞ্চি নিচে আমার একটা পেইন ছিল। সাথে হয়েছে কি, আজকের থেকে আমি দেখতেছি আমার ব্লাডটা লাল হয়ে গেছে। এই পেইন এবং ব্লাডের এই ক্যারেক্টারিস্টিক্স যদি আমাদেরকে বলে বসে, আমরা সাথে সাথে এটাকে আমরা বলবো যে এটা হচ্ছে থ্রেটেন্ড অ্যাবর্শন। আপনারা ম্যাটেরিয়াল মেডিকায় থ্রেটেন্ড অ্যাবর্শন অনেক পাইছেন, অনেক আছে, অনেক অনেক মেডিসিনের মধ্যে আছে, ম্যাটেরিয়াল মেডিকায় অনেক পাইছেন। এটা হচ্ছে থ্রেটেন্ড অ্যাবর্শন। থ্রেটেন্ড অ্যাবর্শন মানে কি, লোয়ার অ্যাবডোমিনাল পেইন প্লাস পার ভ্যাজাইনাল ব্লিডিং, এই দুইটা মিললে হচ্ছে থ্রেটেন্ড অ্যাবর্শন। ঠিক আছে, এই দুইটা যদি একটা থাকে, আর্লি প্রেগনেন্সি, ঠিক আছে, 10 উইকস 9 উইকস আর্লি প্রেগনেন্সি, লোয়ার অ্যাবডোমিনাল পেইন, পার ভ্যাজাইনাল ব্লিডিং, প্রথম ব্লিডিংটা ডার্ক, এরপরে ব্লিডিংটা প্রক্রিয়া, সেটা থ্রেটেন্ড। আপনি তাকে বললেন, আপনি তার হাজবেন্ডকে বললেন যে এটা তো আমাদের জার্নি, এটাকে বলে থ্রেটেন্ড অ্যাবর্শন, তখন ও বলবে যে এটা তো অ্যাবর্শন, থ্রেটেন্ড অ্যাবর্শন মানে অ্যাবর্শন। আপনি বলবেন যে এটা থ্রেটেন্ড অ্যাবর্শন মানে অ্যাবর্শন না, কিন্তু অ্যাবর্শনের কাছাকাছি। তখন আপনি কি করবেন, আমরা ওষুধ নেওয়ার পরের চ্যাপ্টারে কাজ করবো, আমরা ওষুধ নিয়ে এখানে কথা বলবো না, গল্পটা শেষ করি। তখন আপনি কি করবেন, তখন আপনি থ্রেটেন্ড অ্যাবর্শনের জন্য আপনি তাকে 3-4টা জিনিস বলবেন, যে তুমি হালকা পাতলা রেস্টে থাকবা, হালকা পাতলা কাজ করবা, সহবাসটা তো করাই যাবে না, এবং কোনো ধরনের হার্ডওয়ার্ক না, কোনো ধরনের ভারী কাজ না। এইখানে অ্যালোপ্যাথিক ডাক্তাররা, অ্যালোপ্যাথিক সিস্টেম এখানে একটা ওষুধ ওদের কাছে আছে, এটা হচ্ছে, এবং এটার প্রচুর সাইড ইফেক্ট আছে। এই যে আপনারা দেখেন বাচ্চা অটিস্টিক হয়ে পড়ে, আপনারা দেখেন বাচ্চার এই যে একটু আগে একটা বাচ্চা দেখলাম যে ভিটামিন বি ডিফিসিয়েন্সি থাকে, বাচ্চাদের প্রচুর জ্বর হয়, এরপরে আইসা মানে জন্মগ্রহণ করে এইখান থেকে হয়, এই জায়গাটা থেকে। এখানে হয় কি, এখানে তারা প্রজেস্টেরন চার্জ করে বসে, প্রজেস্টেরন চার্জ করার সাথে সাথে ব্লাডটা একটু কমে যায়, হালকা পাতলা কমে যায়, এবং অনেকেই সুস্থ হয়ে যায়। এটা অ্যালোপ্যাথিতে এছাড়া ব্যাটার কাছে সলিউশন নেই, আপনি করবেন দেখবেন, ঠিক আছে। এর সাথে আপনাকে অবশ্যই অবশ্যই যে জিনিসটা এই মুহূর্তে দেখতে হবে, যে তার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন আছে কিনা। কারণ টর্চ মানে একটা প্রোটোকল আছে, ভাইরাল একটা প্রোটোকল আছে, টর্চ চেক করতে হয়। টর্চের মধ্যে, আচ্ছা টর্চের কথা পরে বলতেছি, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন আছে কিনা। ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন যদি থাকে, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনটা কি হয়, প্রথম হচ্ছে ইস্চুরিয়া কলি থেকে হয়, ইস্চুরিয়া কলি থেকে হয়ে এটা প্রথম হচ্ছে, এটা যখন আমার ওসে যায়, ওসে গেলে কি হয়, ওসে গেলে ওস ইমপ্ল্যান্ট হয়, ওস ইমপ্ল্যান্ট হওয়ার পরে এটা যতই ভিতরে যায়, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন তো মানে ভিতরের দিকে যাইতে থাকে শুধু, এবং যত ভিতরে যায় তত সে ইনফ্লামেশন করে, তত সে মেন্টাল সিমটম, ফিজিক্যাল সিমটমের তো শেষ নাই, প্রস্রাব বেশি আসে, ইনকন্টিনেন্স আসে, দুনিয়ার গন্ডগোল, জ্বালা পোড়া আছে। সো ইউরিনারি ট্র্যাক্ট একটা ইনফেকশনের জন্য আপনার হোমিওপ্যাথিক ডাক্তারের কাছে কোনো রোগী যদি এসে আমার তাকে বলে, মেইন রেমেডি হচ্ছে এখানে তাদের অ্যাজিথ্রোমাইসিন। যদি তাদেরকে বলে যে তো ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, ইউটিআই আছে, আপনি দেখলেন যে তার পাস সেল, এপিথেলিয়াল সেল ইউরিন অনেক হাই, ঠিক আছে, আপনি একটা ইউরিন সিএস করলেন, একটা ব্লাড সিএস করলেন, যখনই প্রেগনেন্সিতে যখনই সিএস করাবেন, কালচার করাবেন, তখনই ইউরিন সিএস এর সাথে ব্লাড সিএস করাবেন। কারণ
প্রেগনেন্সি আমাদের অ্যাজ পার স্যামুয়েল হ্যানিম্যান, প্রেগনেন্সিতে যেটা হয় এটা হচ্ছে কি, এটা হচ্ছে যে প্রেগনেন্সিতে আসলে আহ, যে কোনো সময় তার সেপটিক স্টেট চলে আসতে পারে। সুতরাং প্রেগনেন্সিতে কিন্তু এটা মাথায় রাখতে হয়। তার ইউটিআই হলে তার অ্যান্টিবায়োটিকের কোর্স শেষ হচ্ছে কিনা, তারপরে আপনি কি করতে পারেন সেটা আপনার প্রবলেম, কিন্তু তার অ্যান্টিবায়োটিকের কোর্স শেষ করতে দিলে আপনি এটা হোমিওপ্যাথি টাকাই নেন। ঠিক আছে। এখন আমি রেমেডি গুলা পরে করাবো।